আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা আপনাদের? পিএসসি পুনর্গঠন হয় না, কবে কি হবে কোনো অবস্থা নাই। আর্থিক সুশাসন বা ব্যাংকিং সুশাসন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা অনেক কারণে খুব জরুরি। বেশ কয়েকটা কারণে খুব জরুরি। যেমন আপনার কিছু প্রচলিত কিছু সমস্যা আছে যেগুলো টেকসই সমাধান দরকার। প্রচলিত সমস্যাগুলো যেমন আছে আপনার ডলার সংকট মোকাবেলা, আমদানি রপ্তানি এটা স্বাভাবিক রাখা, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা। তারপরে হলো আপনার, জাস্ট 5 মিনিট শোনেন বা 2 মিনিট শোনেন তারপরে লিখেন। এরপরে হলো যে আমদানি ব্যয় হ্রাস করা। তারপরে হলো আপনার ব্যবসা খাতের যে সূচক সেটাকে উপরের দিকে নিয়ে আসা, অর্থনীতির চাকা সচল রাখা। এরপরে ধরেন আপনার ব্যাংকিং কিছু সমস্যা আছে, যেমন খেলাপি ঋণ বৃদ্ধি পাচ্ছে, তারপর বাণিজ্যিক ব্যাংকগুলো তারা দুরবস্থায় আছে, বেসরকারি ব্যাংকগুলো মালিকানা ভিত্তিক যে ব্যাংকগুলো সেখানে তাদের দুর্নীতির একটা বিষয় আছে। তারপর হলো আরেকটা বিষয় হলো যে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে যায় পরিচালনা পর্ষদ থেকে বা নিম্ন কর্মকর্তা পর্যন্ত, যাদের কোনো জবাবদিহিতা নাই। এরপরে হলো যে আপনার একটা বিষয় হলো যে অর্থনীতিকে সচল রাখার জন্য কিন্তু আর্থিক সুশাসন দরকার। অর্থনৈতিক সুশাসন থাকলে সামগ্রিক যে অর্থনীতিটা কি থাকে, মানে স্থিতিশীল থাকে, মানে সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল থাকে। এবং দেখা যায় যে ব্যাংকিং সুশাসন যত বেশি হয় ওই দেশটা তত বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। বিশ্বের মধ্যে শীর্ষ যে 20টা ব্যাংক আছে যারা আর্থিক সুশাসন অনুসরণ করে, তার মধ্যে শীর্ষ 10টি ব্যাংকই কিন্তু চীনের। এবং এখানে 20টির মধ্যে মানে 10টি হলো চীনের, এবং প্রত্যেকটা ব্যাংকই চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এবার আরেকটা সমস্যা হলো যে ক্রমত নিয়ন্ত্রণে কুঋণ এবং মন্দ ঋণের প্রভাব। যে আমাদের যে ঋণ দেওয়া হয় তার মধ্যে মন্দ ঋণ হলো 20%-এর অধিক, মানে 1/5 মন্দ ঋণ। আর কুঋণ হলো 9.93%। কুঋণ বলা হয় যে ঋণটা হলো আপনার যেখান থেকে আসলে টাকা ব্যাক আসার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ আপনি ঋণ দিচ্ছেন, ঋণটা পাবেন বলে একেবারে নিশ্চয়তা নাই। আর মন্দ ঋণ বলা হয় যে ঋণটা দিচ্ছেন সেখান থেকে কোনো আউটপুট নাই, অর্থাৎ আপনাকে ইনকাম করতে পারতেছে না, তাহলে আপনাকে দিবে কিভাবে। এরপরে হলো যে ক্রেডিট রেটিংয়ে, যেটা বিশ্বখ্যাত যে ক্রেডিট রেটিং, ব্যাংকিং রেটিং আছে, সেই রেটিংয়ে বাংলাদেশের অবস্থান কিন্তু দুর্বলতার দিক থেকে 10-এ 9, এবং এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দুরবস্থার দেশ হলো বাংলাদেশ। এরপর কিছু আস্থাহীনতা তৈরি হয়েছে বাংলাদেশে, যেমন সুদের হার, এটা সুদের হারটা সীমা ধরে রাখার বিষয় নয়, এটা যে কোনো সময় ফ্লাকচুয়েট করবে, এটাকে স্বাধীন করে দেয়া। খেলাপি ঋণ বৃদ্ধি পাচ্ছে। তারপর বিচারহীনতার একটা সংস্কৃতি আছে, টাকা পাচার করতেছে, ঋণ খেলাপি করতেছে, তার কোনো শাস্তি হচ্ছে না। তারপরে হলো তারল্য সংকট, লিকুইড ক্রাইসিস একটা বড় সমস্যা। এরপর হলো শক্তিশালী বা স্থিতিশীল অর্থনীতির জন্য যেটা, মানে স্থিতিশীল যে ব্যাংকিং ব্যবস্থাটা থাকে সেই ব্যবস্থার একটা যথেষ্ট অভাব দেখা যায়। এখন এইসব কারণে আসলে ব্যাংকিং শোষণটা জরুরি। এখন ব্যাংকিং শোষণটা আসলে করণীয় কি, এটাকে শোষণ নিশ্চিত করার জন্য করণীয় কি, যেমন ব্যাংকিং কমিশন গঠন করার কথা বলছেন অনেক অর্থনীতিবিদরা, এবং বলছেন যে সেন্ট্রাল ব্যাংক সংস্কার করা এবং স্বায়ত্তশাসনটাকে নিশ্চিত করা। দেখা যায় যে সেন্ট্রাল ব্যাংক স্বায়ত্তশাসিত এবং তারা কিন্তু স্বশাসিত বা স্বনিয়ন্ত্রিত, কিন্তু দেখা যায় যেখানে ফাইন্যান্স মিনিস্ট্রি এবং সরকারের একটা প্রভাব থাকে, এটাকে এই স্বাধীনতাকে তাদের অক্ষুণ্ণ রাখা। এরপর হলো যে দ্বৈত ব্যবস্থা একটা বড় সমস্যা। দ্বৈত ব্যবস্থা হলো যে অর্থ মন্ত্রণালয় দেখা যায় সরকারি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যান নিয়োগ দেওয়া থেকে, আবার বাংলাদেশ ব্যাংক হলো বেসরকারি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এই দ্বৈত ব্যবস্থার মধ্যে একটা ক্র্যাশ হয়। তারপরে হলো যে বেসরকারি ব্যাংকের সুশাসন থাকে, বেসরকারি ব্যাংকে কিছু সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ব্যাংক নিজে প্রশাসক নিয়োগ দিতে পারে, নিজেই দেখা যায় যে এখানে মানে এছাড়াও ডেপুটি গভর্নর থেকে নিম্ন শ্রেণীর কর্মকর্তা পর্যন্ত সবাই কিন্তু এখানে মানে সন্দেহাতীতভাবে সৎ হতে হয়, সেই যে বিষয়টা সেটা নিশ্চিত করে। তারপর হলো যে ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। তারপর হলো যে ব্যাংকিং খাতের যে জালিয়াতি বন্ধ করা, এই জন্য গভর্নেন্সটাকে ভালোভাবে মেনটেন করা, এবং হলো যে যেটা হলো কমপ্লায়েন্স এবং যে অভ্যন্তরীণ যে প্রবলেম, এটা মিটিয়ে জন্য একটা বডি তৈরি করা। তারপর অভ্যন্তরীণ এবং সেন্ট্রাল অডিট, দুইটা অডিট থাকবে, যেখানে একটা হলো যে
ওই ব্যাংকের একটা ইন্টারনাল একটা অডিট থাকবে, একটা এক্সটার্নাল একটা অডিট থাকবে, এবং ওটা কেউ মানে ইনডিফারেন্ট হবে, মানে কেউ জানবে না যে যেমন ধরেন একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে গিয়ে তারা অডিট করবে, এরকম একটা প্রস্তাবনা অর্থনীতিবিদরা দিয়েছেন। এরপর হলো যে পরিচালক নিয়োগে সার্চ কমিটি গঠন করা। পরিচালক যখন নিয়োগ দেওয়া হয় তো সার্চ কমিটি হয় না, দেখা যায় যে এই যে কয়েকদিন আগে পরিচালক নিয়োগ দিয়েছে মানে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে, তো এটা কে দিবে? এটা একটা বোর্ডই থাকবে সার্চ কমিটি, যেমন নির্বাচন কমিশনার খুঁজে বের করার জন্য একটা সার্চ কমিটি থাকে, ওখানেও একটা সার্চ কমিটি থাকবে। সার্চ কমিটির মধ্যে যেখানে থাকবে আপনার এক্স গভর্নর থাকতে পারে, এক্স ফাইন্যান্স সেক্রেটারি থাকতে পারে, রিটায়ার্ড কোনো ব্যাংকার থাকতে পারে, তারপরে হলো বিশিষ্ট অর্থনীতিবিদ থাকতে পারে। এইরকমের একটা বোর্ডই তৈরি করা যারা পরিচালক নিয়ে সার্চ কমিটি থাকবে বা পরিচালক নিয়োগ দিবে ওই কমিটি। এবার ট্রেড ইউনিয়ন যেটা আছে, এই ট্রেড ইউনিয়ন এটাকে মানে এটার দৌরত্বটা বন্ধ করে দেয়। এরপরে হলো খেলাপি ঋণের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা। এরপর হলো যে সৎ নির্ভীক অফিসারদের সহজ মানে তাদেরকে উৎসাহিত করা। এরপর হলো ব্যাংকিং যে সচেতনতা, যে মানে অনেক ক্ষেত্রে যেটা হলো যে সচেতনতার একটা অভাব আছে। অনেকে মনে করে যে ব্যাংক ঋণ দিলেই হয়তো বা তিনি এটা সলভ করতে পারবেন, আলটিমেটলি কিন্তু ব্যাংক ঋণ এটাকে শোধ করতে হবে, মানে শোধ করার জন্য যে একটা প্রয়াস, এটার মধ্যে একটা সমস্যা থাকে। এই সচেতনতা বৃদ্ধি করা একটা বিষয় হলো যে ঋণ করার ক্ষেত্রে কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা আছে যে ঋণ না করার জন্য বেশি বলছেন, ঋণ না করার জন্য বলছেন বেশি, আর ধার দিতে বলছেন বেশি। তিনি উল্টা বলছেন যে ঋণ করো কম, ধার দেওয়া বেশি। ধার দেওয়াটা সওয়াবের কাজ। আর হলো আপনার আরেকটা বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা আছে, নির্দেশনটা হলো যে মানে অনিশ্চিত কিছু মানে বিষয়টা হচ্ছে যে ধার না করাটা কথা বলছে। আরেকটা বিষয়, এটা ইথিক্যাল একটা বিষয়, যেমন আমরা অনেকে কি করি যে ধরেন লোনে টাকা উঠে একটা ফ্ল্যাট কিনি, লোনে টাকা উঠে একটা বাড়ি করি, তখন দেখা যায় যে এটা শোধ করতে হয়। এখন ধরেন আমি করলাম ঋণ, আমার ফ্যামিলি এটাকে বিয়ার করবে, যদি আমি বেঁচে না থাকি, আমি যদি অক্ষম হয়ে যাই আর্থিকভাবে, তখন কিন্তু ফ্যামিলির উপর একটা বোঝা থাকবে, বোঝা কিন্তু চাপানো যাবে না। এটা জাস্ট একটা কোড, এক্সট্রা একটা কথা বললাম। তো বিষয় বুঝতে পারছি আমরা ব্যাংকিং খাতে কেন সুশাসন জরুরি, এবং ব্যাংকিং খাতের জন্য যেটা মানে যা করণীয় সেটা। তাহলে আমরা ব্যাংকিং বা আর্থিক সুশাসন জরুরি কেন এটা আমি লিখি, জরুরি কেন। নাম্বার এক নম্বর হলো যে নিম্নোক্ত সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য, নিম্নোক্ত সমস্যাগুলোর টেকসই সমাধানের জন্য দরকার। যেমন হলো প্রথমে বলতে পারি আমরা যে বিদ্যমান ডলার সংকট সমাধান, তারপরে হলো তারল্য সংকট সমাধান, তারপর হলো আমদানি রপ্তানি সমস্যার সমাধান, তারপরে হলো সমাধান লেখা লাগবে না, রপ্তানি সমস্যা, তারপর হলো আমদানি ব্যয় হ্রাস, তারপরে হলো যে আমদানি ব্যয় হ্রাস, সমাধান হবে কবে, সমাধান আমদানি ব্যয় হ্রাস, বিনিয়োগ বান্ধব পরিবেশ প্রতিষ্ঠা, ব্যবসায় গতি ফেরানো, প্রভৃতি। এই টেকসই সমাধানের জন্য আসলে দরকার, যে নম্বর লেখা যাবে নাম্বার টু হলো ব্যাংকিং সমস্যা সমাধানের জন্য, ব্যাংকিং সমস্যার
সমাধানের জন্য, যেমন ঋণ খেলাপি ঋণ বৃদ্ধি, বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থাপনা ও পরিচালনা। খেলাপি ঋণ বৃদ্ধি, তারপরে হলো বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থাপনা ও পরিচালনা, বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত, পরিচালনা সংক্রান্ত। এটার জন্য আসলে আর্থিক সুশাসনটা জরুরি, ব্যাংকিং আর্থিক সুশাসন জরুরি। নাম্বার 3, আর্থিক কেলেঙ্কারি থেকে ব্যাংক পরিচালনা পর্ষদ, আর্থিক কেলেঙ্কারি থেকে ব্যাংক পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের দূরে রাখা ও ব্যবস্থা গ্রহণ। নাম্বার 4, অর্থনীতি ভালো রাখতে হলে ব্যাংকিং ব্যবস্থাপনায় সুশাসন জরুরি। বিশ্বের শীর্ষ 20টি ব্যাংকের মধ্যে 10টি ব্যাংকই চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক। নাম্বার 5, কুঋণ ও মন্দঋণ মোকাবেলা বা সমাধানের জন্য সুশাসন জরুরি, ব্যাংকিং সুশাসন জরুরি। দুমায় লিখবেন, হাতের লেখা চালু থাকতে হবে। ব্যাংকিং সুশাসন জরুরি। এই কুঋণের হার হলো 9.93% বাংলাদেশে, মন্দঋণ 20% প্লাস। এই কুঋণ মানে হলো যে ঋণ থেকে পরিশোধ পাওয়ার নিশ্চয়তা নাই, আর যে ঋণ থেকে আয়ের সুযোগ কম, এটাকে মন্দঋণ বলে আর কি। এই প্রভাব মোকাবেলা করতে বলছে, প্রভাব মোকাবেলার জন্য আর্থিক সুশাসনটা জরুরি। Number 6, বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং 2023 অনুসারে দুর্বল ব্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায়
শীর্ষে 9 লিখে 10 লেখেন, অর্থাৎ 10-9 দুর্বল ব্যাংকিং এর ক্ষেত্রে। এটা মোকাবেলার জন্য আসলে ব্যাংকিং সুশাসনটা জরুরি। আর্থিক আস্থাহীনতার পরিবেশে আস্থা ফিরিয়ে আনা, যেমন এই আস্থাহীন যে পরিবেশ আছে, মানে আর্থিক আস্থাহীনতার পরিবেশ, যেটা কি কি আছে আস্থাহীনতার মধ্যে, একটা হলো সুদের হার, নীতি সুদের হার না বলেছে, সুদের হারে সীমা ধরে রাখা, মানে ফিক্স করে রাখাকে বলেছে। তারপর হলো খেলাপি ঋণ বৃদ্ধি, বিচারহীনতা, তারপরে তারল্য সংকট। এই ইস্যুগুলো থেকে মানে আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে দরকার। সামগ্রিক অর্থনীতিতে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংকিং অথবা আর্থিক সুশাসন জরুরি। এখন আসলে করণীয় কি? আর্থিক সুশাসন নিশ্চিতকরণে করণীয় এটা শেষ। আর্থিক সুশাসন প্রতিষ্ঠায় করণীয়, 1 নম্বর ব্যাংকিং কমিশন গঠন। হবে, এটা সর্বোচ্চ কর্তৃপক্ষ হবে। কমিশন কর্তৃপক্ষ হিসেবে হবে। ব্যাংকিং ট্রাইব্যুনাল গঠন, অর্থাৎ ঋণখেলাপিদের শাস্তি প্রদানের জন্য এটি গঠন করা জরুরি। ব্যাংকিং ট্রাইব্যুনাল গঠন, ব্যাংকিং কমিশন গঠন। তারপরে হলো সেন্ট্রাল ব্যাংক সংস্কার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সংস্কার ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ। কেন্দ্রীয় ব্যাংক সংস্কার ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ। এই স্বায়ত্তশাসন নিশ্চিত নাই, এটাকে নিশ্চিত করতে হবে, অর্থাৎ এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। নিশ্চিতকরণে অক্ষুণ্ণ রাখতে হবে। আর কেন্দ্রীয় ব্যাংক সংস্কার হলো যে এখানে অব্যবস্থাপনা দূর করা, অব্যবস্থাপনা দূর করা, অদক্ষতা নির্মূল করা, অদক্ষতা থাকবে না। নাম্বার 4, দ্বৈত ব্যাংকিং ব্যবস্থাপনার অবসান। একটা হলো
ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মোফা, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আর একটা হলো সেন্ট্রাল ব্যাংক। এগুলো সরকারি ব্যাংক নিয়ন্ত্রণ করে, সরকারি ব্যাংক নিয়ন্ত্রণ। আর সেন্ট্রাল ব্যাংক হলো বেসরকারি ব্যাংক নিয়ন্ত্রণ। বেসরকারি ব্যাংক নিয়ন্ত্রণ বলতে মানে এগুলোর পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক বা এমডি চেয়ারম্যান নিয়োগ আর কি। এমডি চেয়ারম্যান নিয়োগে এই দ্বৈত ব্যাংকিং ব্যবস্থাপনা থাকে, যেটা সমস্যা সৃষ্টি করে। নাম্বার 5, দ্বৈত ব্যাংকিং ব্যবস্থাপনার অবসান। তারপর পরিচালক নিয়োগে সার্চ কমিটি গঠন। এমন হতে পারে যে এক্স গভর্নর, এক্স ফাইন্যান্স মিনিস্টার, যদি ফাইন্যান্স মিনিস্টার নামটা কিন্তু এক নম্বর দিবেন শুরুতে, এক্স ফাইন্যান্স সেক্রেটারি, মিনিস্টার না, ফাইন্যান্স সেক্রেটারি, এক্স ব্যাংকার, 1-2 জন। তারপরে হলো দেখা যায়, তারপরে হলো বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট ইকোনমিস্ট, রেনাউন্ড ইকোনমিস্ট, ইংলিশে যেহেতু লিখছেন রেনাউন্ড ইকোনমিস্ট। এই সার্চ কমিটি গঠন করতে হবে, এটা কিন্তু নাই, ইচ্ছা মতো নিয়োগ দেয়। এই সার্চ কমিটি রাখতে হবে। নাম্বার 6, অডিট, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অডিট, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অডিট শক্তিশালী করা। এটা বুঝতে পারছেন। নাম্বার 7, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা, তারপর হলো সৎ অফিসার, সৎ কর্মচারী নিয়োগ, কর্মচারীর প্রাধান্য, সৎ কর্মচারীর প্রাধান্য থাকবে। এখানে তাদেরকে পুরস্কৃত করা হবে, প্রশিক্ষণ, বিদেশ ভ্রমণ, এ সমস্ত কাজের জন্য দেখা যাবে সবাই ভালো কাজ করতে আগ্রহী হবে। নাম্বার 9 হলো জালিয়াতি বন্ধ করো। জালিয়াতি বন্ধ করো। 10, জালিয়াতি বন্ধকরণ, সৎ কর্মচারীর প্রাধান্য। তারপরে হলো ট্রেড ইউনিয়নের দূরত্ব কমানো, ট্রেড ইউনিয়নের দৌরত্ব বন্ধ করা। এই কয়েকটা কাজ হলো আপনার আর্থিক শোষণের জন্য জরুরি। ঠিক আছে, আস্তে আস্তে আগে শুক্রবার দেখা হবে। হ্যাঁ।
ইনশাআল্লাহ শুক্রবার।